তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের একটি নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের অধ্যায়টি হলো ভাগ। এর আগে তোমাদের গুণ, যোগ, বিয়োগ, গুণ এই অধ্যায়গুলো শেষ করে দেওয়া হয়েছে। আজকে আমি ভাগের অধ্যায়ে তোমাদেরকে কিছু মৌলিক আলোচনা সেগুলো আমি করব। তোমরা জানোই প্রতিটি অধ্যায়ের শুরুতে আমি তোমাদেরকে অনেক কিছু খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য তোমাদের সামনে আমি উপস্থাপন করি। সেই তথ্যগুলো তোমাদের ভবিষ্যতের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার ক্ষেত্রেও অনেক বেশি কাজে লাগবে এবং একই সাথে সারা জীবনের জন্য এটি তোমাদের একটি সম্পদ হয়ে থাকবে। এই বিষয়গুলো তোমরা আজকে আমি যে আলোচনাগুলো করব সেগুলো তোমরা খুবই গুরুত্ব সহকারে, খুবই মনোযোগের সাথে এগুলিকে দেখবে এবং শুনবে, এবং সাথে সাথে তোমরা এগুলিকে খাতায় লিখে রাখবে, কারণ এটি তোমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। আর এই টপিক্সটা আমি প্রতিটি অধ্যায়ের শুরুতেই সাধারণত আলোচনা করি। প্রতিটি অধ্যায়ের প্রথম ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। তা সেক্ষেত্রে আমি আজকে তোমাদের আলোচনা করব ভাগের অধ্যায়। দেখো, আমাদের প্রথমেই ভাগে এখানে 5.1 তোমাদের 61 পৃষ্ঠা এখানে লেখা আছে দ্বিতীয় শ্রেণীর পুনরালোচনা। তার মানে কি, ভাগ আমরা দ্বিতীয় শ্রেণীতেও কম বেশি শিখে আসছি। তাহলে দ্বিতীয় শ্রেণীতে যেহেতু আমরা শিখে আসছি সামান্য কিছু, ওইটাকে আমরা একটু পুনরালোচনা করব, অর্থাৎ ওইটাকে একটু বিশালভাবে অর্থাৎ বিশদভাবে এটাকে আমরা আলোচনা করব। আলোচনা করার পর তারপরে আমরা এই তৃতীয় শ্রেণীর উপযোগী যেটুকু দরকার আমরা সেটুকুই শুধু আলোচনা করব, অনেক বেশি আলোচনা করব না, কারণ অনেক বেশি আলোচনা করলে সেটুকু তোমাদের ধারণ ক্ষমতার বাহিরেও থাকবে। অতএব আমরা যেটুকু তোমাদের জন্য উপযোগী, তোমাদের জন্য যেটুকু প্রয়োজন আমরা শুধু সেটুকুই আলোচনা করব। তা সেক্ষেত্রে দেখো, ভাগ কী আমরা জানি, গাণিতিক একটি প্রক্রিয়া। গাণিতিক প্রক্রিয়া হলো কয়টি? 4টি। সেই 4টি কী কী? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এটি আমরা শিখে আসছি গাণিতিক প্রক্রিয়া বা প্রক্রিয়া প্রতীক। এখন এই 4টি প্রতীকের মধ্যে একটি প্রতীক হলো আমাদের কি? ভাগ। তাহলে সেই ভাগ নিয়ে আমরা এখন আলোচনা করব। সেই ভাগটি হলো, দেখো এখানে বলা হয়েছে ভাগের সাংকেতিক চিহ্ন বা প্রতীক হলো এইটা। অর্থাৎ আমরা ভাগের চিহ্নটাকে কীভাবে, একটি দাগ দিয়ে উপরে একটি ফোঁটার নিচে একটি ফোঁটা, এগুলিকে দিয়ে আসি, এটা তোমরা ভালো করেই জানো। তাহলে এটা হলো আমাদের ভাগের সাংকেতিক প্রতীক বা চিহ্ন। এখন ভাগ হলো বিয়োগের সংক্ষিপ্ত রূপ বা পুনঃ বিয়োগই হলো ভাগ, এই কথাটাকে বলা হয়েছে। পুনঃ বিয়োগই হলো ভাগ, অর্থাৎ ভাগ হলো বিয়োগের সংক্ষিপ্ত রূপ। এর অর্থটা কি? তার মানে আমরা কোনো একটি সংখ্যা থেকে বারংবার, মানে বারবার কোনো একটি সংখ্যাকে বিয়োগ করলে, বিয়োগ করতে 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 যে একটি রেজাল্ট পেয়ে যাই, সেই রেজাল্টটি সংক্ষিপ্তভাবে আমরা একটি প্রক্রিয়ার মাধ্যমে এটাকে নির্ণয় করতে পারি। সেই প্রক্রিয়াটি হলো ভাগ প্রক্রিয়া। যেমন তোমাদের এখানে দেখো, যেমন তোমাদের আমি একটা বিষয় এখানে দেখাই, সেটি হলো, মনে করি 10 একটি সংখ্যা, ঠিক আছে? সেই 10 থেকে আমি যদি বলি 2 বিয়োগ করি, দেখো তো আমি 10 থেকে 2 বিয়োগ করলাম। আমরা তো বিয়োগ করার প্রক্রিয়াটা শিখে আসছি। তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 8। 8 থেকে আবার যদি 2 বিয়োগ করি তাহলে কত থাকে? 6। 6 থেকে আবার 2 বিয়োগ করলে থাকে 4। 4 থেকে আবার 2 বিয়োগ করলে থাকে 2। 2 থেকে আবার 2 বিয়োগ করলে থাকে 0, মানে আর কোনো বিয়োগফল থাকে না। তাহলে 10 থেকে আমরা 2কে কতবার বিয়োগ করছি দেখো তো। এই 10 থেকে যে আমরা 2কে বিয়োগ করলাম, সেটা কতবার বিয়োগ করলাম, সেটাকে আমরা বিয়োগ করলাম। দেখো কয়বার? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। তাহলে 10 থেকে আমরা 2কে 5 বার বিয়োগ করার ফলে আমরা ভাগশেষ 0 পেয়ে গেলাম, মানে আর কোনো কিছু রইল না। তার মানে আমরা 10টি আম ছিল, বা 10টি আমই মনে করি, সেই 10টি আম আমরা বললাম কে 2টি করে এক একজনকে দিয়ে দিই। তাহলে আমরা কী করলাম? একজনকে 2টা দিলাম, মানে কি 10 থেকে 2 বিয়োগ করে ফেললাম। আবার আরেকজনকে 2টা দিলাম, তাহলে 10 থেকে 2 বিয়োগ করলাম, বিয়োগ করে আমাদের কয়টি রইল? 2বারে বিয়োগ করলাম, তাহলে 6টি রইল। এরপরে আরেকজনকে 2টি দিলাম, তাহলে আমাদের রইল কয়টি? 4টি। আবার একজনকে 2টি দিলাম, রইল 2টি। আরও একজনকে 2টি দিলাম, তাহলে আমাদের আর কিছুই রইল না। তার মানে 10টি আমাদের শেষ হয়ে গেল। তাহলে 2টি করে আমরা বিয়োগ করে বের করি, তাই না? তার মধ্যে কিন্তু অনেকখানি কাজ করতে হয়েছে। এটাকে যদি আমরা সংক্ষিপ্তভাবে বলতে যাই তাহলে কীভাবে বলতে পারি? এই 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? দেখো, এই 10কে
2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়? 2-এর ঘরের নামতা পড়বো আমরা, 2-এর ঘরের নামতা। আর একটি বিষয় আমি তোমাদের আরও বেশি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আমি তোমাদেরকে গুণের সময়ও বলছি, এখনও বলি এবং সব সময়ের জন্যই বলবো, তোমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হবে হলো গুণের নামতা 1 থেকে 20 পর্যন্ত। অনেকেই কিন্তু তোমরা 1 থেকে 10-এর ঘর পর্যন্ত গুণের নামতা মুখস্থ রাখো, তারপরেরগুলি রাখো না। কিন্তু কারণ তোমরা একটা শর্টকাট একটা পদ্ধতি শিখে গেছো খাতায় লেখার জন্য, যে গুণ করে 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 বাকি নামতাগুলো লিখে দেওয়া যায়। কিন্তু এটা তো তোমার খাতায় উপস্থাপনের প্রক্রিয়া, কিন্তু নিজের মেধাকে প্রসারিত করার প্রক্রিয়া না। ওটাকে তোমার খাতায় উপস্থাপনের একটি প্রক্রিয়া, কিন্তু মেধাকে প্রসারিত করা এবং আমার সারা জীবনের যে কোনো অঙ্ক, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে দ্রুততার সাথে আমাকে অঙ্কগুলোকে সমাধান করে বের হয়ে আসা, সবার চেয়ে আগে আমি প্রতিযোগিতায় সেরা হয়ে থাকার জন্য আমাকে কিন্তু অবশ্যই গুণের নামতা 1 থেকে 20 পর্যন্ত খুবই প্রয়োজন। যদি না হয় তাহলে তোমরা যেমন 18 ঘরের নামতা যখন বলবো, 90কে ভাগ করো, 5 18 90, আমার জানা আছে, আমি 5 18 90 লিখে ফেললাম। আর তাহলে তুমি করবা কি, 3 দিয়ে একবার 18কে গুণ করবা, 4 দিয়ে গুণ করবা, 5 দিয়ে গুণ করবা, এরকম বারবার গুণ করবে। তার মানে তোমার আমার চেয়ে 3 গুণ 4 গুণ সময় বেশি লেগে যাবে। এতে তুমি পরীক্ষায় পূর্ণ অ্যান্সার করতে পারবে না, তাহলে তোমার কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে ভবিষ্যতের কথাগুলি। এই জন্য তোমাদের আর নামতা বা কোনো কিছু মুখস্থ, সাধারণত আমাদের একটা মুখস্থ প্রবণতাটা ছোটোবেলায় বেশি থাকে। এই জন্য তোমরা এখন ক্লাস 3-তে পড়ো, যারা 2-তে 3-তে, এই সময়টাই তোমাদের মুখস্থ বিদ্যা সবচেয়ে বেশি প্রখর। এই সময় তোমরা যদি এটাকে মুখস্থ করে ফেলতে পারো 1 থেকে 20-এর ঘর নামতা পর্যন্ত, তাহলে তোমাদের সারা জীবনের জন্য একটা বিশাল বড় একটা অ্যাসেট হয়ে থাকবে। এটা তোমরা অবশ্যই এটাকে মুখস্থ রাখবে। তাহলে এখন দেখো, আমরা এই 10কে যদি 2 দিয়ে ভাগ করা মানে কি, 2-এর ঘরের নামতা পড়বো, তাহলে 5 দুগুণে 10, তাহলে 2-কে 2 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তার মানে 5, তাই না? তাহলে এখানে আমাদের 5। তাহলে আমরা এই দুইটি করে কয়জনের মধ্যে ভাগ করে দিতে পারবো? 5 জনের মধ্যে। তাহলে আমরা কিন্তু কত সহজে এক লাইনে করে ফেলতে পারতাম। আর যদি আমরা বিয়োগ করতাম, তাহলে আমাদের এইভাবে অনেকবার বিয়োগ করে তারপরে বলতে হতো কয়জনের মধ্যে ভাগ করে দিতে পারছি, দুইটি করে। তাহলে আমরা পারছি 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জনের মধ্যে ভাগ করে দিতে পারছি। এইভাবে আমাকে অনেক বড় করে আসতে হতো। কিন্তু এটা তো ছোটো সংখ্যা 10। যদি বলতাম 100টি আমকে 20 জনের মধ্যে ভাগ করে দাও, তাহলে তোমার কি অনেক সময় লাগতো এগুলিকে অঙ্কগুলো করে আসতে। বা 10 জনের মধ্যে ভাগ করে দাও, তাহলে 10টি করে অনেকক্ষণ সময় লাগতো তোমার এরকম বিয়োগ করে আসতে গেলে। আর আমরা যদি ভাগ করে দিই তাহলে আমাদের কত সহজে হয়ে যায়। তাহলে ভাগটা কি বললাম আমি? বিয়োগের সংক্ষিপ্ত রূপ। এবার ক্লিয়ার তো কেন বলছি বিয়োগের সংক্ষিপ্ত রূপ? মানে বিয়োগ করে একটি অঙ্ককে আমার করতে অনেক সময় লাগে, ওইটাকে আমরা ভাগের মাধ্যমে একেবারে তার অনেক কম সময়ে আমরা এটাকে সমাধান করে ফেলতে পারি। এই জন্য বলা হয়েছে বিয়োগের সংক্ষিপ্ত রূপই হলো ভাগ। আর গত চ্যাপ্টারে আমরা শিখে আসছিলাম তোমাদের গুণ। সেখানে তোমাদেরকে আমি কিছু মৌলিক আলোচনার মধ্যে বলে আসছিলাম গুণটা কি, যোগের সংক্ষিপ্ত রূপ। তাহলে যোগের বিপরীত আমি আবার শিখে আসছিলাম বিয়োগ। তাহলে যোগের বিপরীত প্রক্রিয়া হলো বিয়োগ। মনে রেখো, দেখো একটা জিনিস কিন্তু খুব গুরুত্ব সহকারে বুঝো। যোগের বিপরীত প্রক্রিয়া যদি হয় বিয়োগ, আর সেই যোগের সংক্ষিপ্ত রূপ যদি হয় গুণ, তাহলে যোগের বিপরীত কি? বিয়োগ। তাহলে বিয়োগের সংক্ষিপ্ত প্রক্রিয়া যদি হয় ভাগ, তাহলে কি আমরা বলতে পারি গুণের বিপরীত প্রক্রিয়া হলো ভাগ। তাহলে গুণের বিপরীতই হলো ভাগ। তাহলে যেমন যোগের বিপরীত বিয়োগ, বিয়োগের বিপরীত যোগ, ঠিক একইভাবে গুণের বিপরীত হলো ভাগ। তাহলে এই বিষয়গুলো আমরা কিন্তু মোটামুটি তোমাদেরকে অনেকটাই বোঝাতে পেরেছি আমার বিশ্বাস। এখন আমি পরবর্তী আরেকটি টপিকসে চলে যাই। দেখো, আমি এখানে লিখলাম ভাগ হলো বিয়োগের সংক্ষিপ্ত রূপ বা পুনঃ বিয়োগই হলো ভাগ। এটা হয়ে গেল আমাদের 2 নাম্বারটা তাহলে কমপ্লিট। 1 নাম্বারটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম, 2 নাম্বারটা বুঝিয়ে দিলাম। এবার 3 নম্বরে ভাগ একটি গাণিতিক প্রক্রিয়া, এটাও তোমাদের বলা হয়েছে। গাণিতিক প্রক্রিয়া কি আছে? গাণিতিক প্রক্রিয়া হলো আমরা শিখে আসছিলাম 4টি। সেটা কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আমরা যোগ, বিয়োগ, গুণ 3টি শিখে ফেলছি। এখন সর্বশেষটি অর্থাৎ ভাগ শিখলে আমাদের কিন্তু গণিতের একটা বৃহৎ একটি অংশ আমাদের শেখা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সেই ভাগ একটি গাণিতিক প্রক্রিয়া, এই কথাটি আমাদের জাস্ট মৌখিক আলোচনা আমরা করে ফেললাম। এবারে ভাজক এবং ভাগ, এখানে 4টি জিনিস আমি একসঙ্গে বুঝাবো। এই 4টিকে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ। ঠিক আছে? এই 4টি জিনিস কি আসলে, এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা তোমাদেরকে বোঝাবো। সেটি হলো, আমি কোনো একটি সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়
তাকে বলা হয় ভাজক। যেমন আমি গুণের সময় বলছিলাম যে যার দ্বারা খাওয়া হয় তাকে বলা হয় খাদক, এরকম একটা কথা আমি তোমাদেরকে গুণের চ্যাপ্টারের প্রথম লেকচারে তোমাদেরকে বলে আসছিলাম। গুণের মৌলিক আলোচনার প্রথম লেকচারটা ছিল আমাদের 41 নাম্বার লেকচার। তোমরা ইচ্ছা করলে সেই লেকচারটিও একটু দেখে নিতে পারো, সেখানেও কিন্তু অনেক মৌলিক আলোচনা আমি করে আসছিলাম। 41 নাম্বার লেকচারটি হলো গুণের প্রথম আলোচনা ছিল। ঠিক একই রকম আমাদের এগুলি কিন্তু তোমাদের জেনে রাখা দরকার। আমাদের 47 নাম্বার লেকচারটা হলো আবার ভাগের প্রথম লেকচারটি, এটাও কিন্তু তোমাদের জেনে রাখলে এখানকার মৌলিক আলোচনাগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তাহলে সেখানে আমি বলছিলাম যার দ্বারা খাওয়া হয় তাকে বলা হয় কি খাদক, আর যাকে খাওয়া হয় ওইটা কি খাদ্য। আমি ভাত খাই, ভাতটা হলো খাদ্য, ভাতটা খাওয়া হয় কার দ্বারা? আমার দ্বারা, তাহলে আমি হলো খাদক। ঠিক আছে, তাহলে এইরকমই আমাদের দেখো, তাহলে ভাজক যার দ্বারা ভাগ করা হয় সেটিকে বলা হয় ভাজক, আর যাকে ভাগ করা হয় সেটিকে বলা হয় ভাজ্য। ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে বলা হয় ভাগফল। আর ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে ভাগফল পাওয়ার পরেও যদি কিছু উদ্বৃত্ত থাকে বা কিছু অতিরিক্ত থাকে বা কিছু অবশিষ্ট থাকে, উদ্বৃত্ত, অতিরিক্ত বা অবশিষ্ট থাকে, তাহলে সেই অবশিষ্ট সংখ্যাটা কি বলা হয়? ভাগশেষ। এখন এই চারটি জিনিসই আমি একসঙ্গে বেশ কিছু উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব। যেমন উদাহরণগুলো আমি এখানে দেখাই। আমি এটুকু জায়গার মধ্যে তোমাদের উদাহরণগুলো বারবার বুঝাবো। যেমন দেখো, আমি কিছুক্ষণ আগেই দেখালাম 10, আচ্ছা অন্য একটা সংখ্যা নেই, 12কে নেই, 12 ভাগ 3। আমরা এই 12কে 3 দ্বারা ভাগ করব, তাহলে 3-এর ঘরের নামটা পড়ো 3 4 12, তাহলে এখানে আমাদের 4, এই 4টা হলো ভাগফল। আর আমি কার দ্বারা ভাগ করলাম? এখানে 10 এই 12কে ভাগ করছি, তাই না? এটি হলো ভাজ্য, আর এই 3 হলো ভাজক, আর 4 হলো ভাগফল। এখন এই অঙ্কটাকে আমরা অন্যভাবেও দেখাতে পারি। সেটি কীরকম? যদি আমাদের দেখো এইরকম প্রক্রিয়া তোমাদেরকে শেখানো হবে, এখানে থাকবে 3, এখানে মাঝখানে থাকে 12, তাহলে 3-এর ঘরের নামটা বলো 3 নাকি 3 3 দুগুণে 6, 3 4 3 3 9, 3 4 12, নিচে 12 থেকে 12 বিয়োগ করলে কিছুই থাকে না, 0। তাহলে আমাদের এই 3টা যে প্রথমের যে 3, এই 3টাকে বলা হয় ভাজক, আর এই 12 হলো ভাজ্য, এই 4 হলো ভাগফল। আর এই যেখানে যে 0, এই 0টা হলো ভাগশেষ। এখানে আমাদের ভাগশেষ নাই, অর্থাৎ 0। যদি কিছু থাকতো তাহলে সেটা হতো ভাগশেষ। যেমন এখানে যদি 12 না হয়ে 13 থাকতো, তাহলে 3-এর ঘরের নামটা পড়তাম 3 4 12, 12 পর্যন্ত, 3 5 15, 15টা আবার 12-এর চেয়ে বেশি হয়ে যায়, 13-এর চেয়ে বেশি হয়ে যায়। যদি এখানে 13 থাকতো, যেমন এরকম যদি থাকতো, মনে করো 3 দিয়ে 13কে যদি ভাগ করতাম, তাহলে 3 4 12, 3 5 15, 15 আবার 13-এর চেয়ে বেশি হয়ে যায়, তাই না? 3 4 12, তাহলে এখানে 13 থেকে 12 বিয়োগ করলে থাকে 1, এই একটাই হলো ভাগশেষ। ঠিক আছে, অর্থাৎ আমাদের লাস্টে যে ভাগশেষটা বিয়োগ করে আমাদের এই 1 থেকে গেল, এটাই হলো আমাদের ভাগশেষ বা অতিরিক্ত থেকে গেল। এখন আমরা ভাজ্য, ভাজক এবং ভাগশেষ সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য তোমাদেরকে এখানে দিতে পারলাম। এবং এখানে দেখো একটি কথা বলি, যদি পাশাপাশি ভাগ থাকে সেক্ষেত্রে প্রথম যেটা থাকে এটাকে বলা হয় ভাজ্য, কিন্তু এরকম যদি আমাদের ব্র্যাকেট দিয়ে যদি থাকে তাহলে প্রথম যেটা সেটাকে কিন্তু তার ভাজ্য বলা হলো না। তাহলে তোমরা যদি এই সিরিয়ালটাকে আবার এটাকেও মনে করো তাহলে কিন্তু হবে না। তাহলে তোমাদের এখানে কিন্তু দেখো সিরিয়াল অনুযায়ী আমাদের এই 12টা হলো ভাজ্য, কিন্তু এখানে সিরিয়াল অনুযায়ী প্রথমটা হলো ভাজক, আবার এই 3টা হলো ভাজক, ওইটাই কিন্তু আমাদের এখানে চলে আসলো। আর এই 12 প্রথমে যেটা ছিল ভাজ্য, এখন আমাদের মাঝখানে চলে আসছে ভাজ্য। ভাগফলটা লাস্টে, ভাগফল লাস্টেই আছে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু এই দুটি কিন্তু ভাজ্য এবং ভাজকের মধ্যে অনেকেই উলটপালট করে ফেলে। আমি তোমাদেরকে বললাম তাড়াতাড়ি লিখো, বোর্ডে বলতেছি যে 15 ভাগ 3, 15কে 3 দ্বারা ভাগ করো,
তোমরা তখন আমি বললাম 15কে 3 দ্বারা ভাগ করো, অনেকেই লিখে ফেলছো হয়তো বা এরকম 15কে 3 দ্বারা ভাগ করো, তাহলে 3 ভাগ 15 অনেকে লিখে ফেলছো। আবার অনেকে লিখছো 15 ভাগ 3। কোনটা সঠিক? 15কে 3 দ্বারা ভাগ করো, তার মানে আমাদের 3 দ্বারা ভাগ করব, যার দ্বারা ভাগ করব সেটা হলো ভাজক। তাহলে ভাজক আমরা আমাদের 3 এখানে, অতএব এইটা হলো আমাদের সঠিক। 15কে 3 দ্বারা ভাগ করলো, তার মানে আমাদের ভাজ্যটা কিন্তু ভাজ্যটা প্রথমে আর ভাজকটা লাস্টে থাকে। আচ্ছা, আবার বললাম 15কে 3 দ্বারা ভাগ করো, কেউ কেউ আবার এরকম না লিখে এইভাবেও লিখছে 3 এখানে 15, এটাও সঠিক। আবার যদি কেউ লিখে থাকে এরকম এখানে 15 এখানে 3, এটা কিন্তু কাটা, এটা ভুল, তার মানে এটা সঠিক। ঠিক আছে, এই জন্য আমরা যাকে ভাগ করব সেটা হলো ভাজ্য। সেই ভাজ্যটা যদি আমরা পাশাপাশি লিখি তাহলে প্রথমে বসে, আর যদি আমরা এরকম ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে মাঝে বসে। তাহলে এই কথাটাই মনে রাখতে হবে যে ভাজ্য পাশাপাশি ভাগের ক্ষেত্রে প্রথমে বসে, আর ভাগ চিহ্নের মানে ব্র্যাকেটের চিহ্নের মাধ্যমে যদি লিখি তাহলে মাঝে বসে। তাহলে এইভাবে তোমাদের এই কথাগুলো মনে রাখতে হবে কোনটাকে আমরা কখন বসাবো। ঠিক আছে, তাহলে এগুলো আমি মুছে দিই, একটু মুছে দিয়ে তারপর পরবর্তী আবার কিছু আলোচনায় যাই। দেখো, তাহলে আমি এখানে বললাম কি, ভাজ্য যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। যে সংখ্যাকে ভাগ করা হলো 12কে, এটাকে ভাজ্য বলা হয়। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। যে সংখ্যা দ্বারা ভাগ করছি 3 দ্বারা, আমরা কিন্তু 12 ঘরের নামতা পড়ি নাই, আমরা পড়ছি কি 3-এর ঘরের নামতা। 3-এর ঘরের নামতা পড়ে আমরা যখন এসে 12 পেলাম তখনই আমাদের এখানে ভাগফলটাও পেয়ে গেলাম। তাহলে আমরা কার দ্বারা ভাগ করছি? 3-এর দ্বারা, 12-র দ্বারা না, কিন্তু 3 দ্বারা আমরা কাজ করতে 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 12কে গিয়ে আমরা স্পর্শ করলাম, অর্থাৎ 12কে পেলাম। এই জন্য 3 দ্বারা ভাগ করা হয়েছে 3-এর ঘরের নামতা পড়ে, আর এই জন্য এই 3কে বলা হয়েছে ভাজক। এই যে এখানে 3 হলো ভাজক। ঠিক আছে, এরপরে ভাগফল, ভাগ করে যে ফল পাওয়া গেল এটাকে বলা হয় ভাগফল। এই যেখানে যে ফল পাওয়া গেল এটি হলো ভাগফল। আর ভাগশেষ, ওই যে কিছুক্ষণ আগে দেখালাম 13কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে লাস্টে এক যে অবশিষ্ট থেকে যায় ওইটাকে বলা হয় ভাগশেষ। তাহলে আমাদের ভাজ্য, ভাজক এবং ভাগশেষের সংজ্ঞাগুলো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আশা করি, মনে করি, আমি বিশ্বাস করি। এখন আরেকটি কথা আমি বলি, ভাজক কখনো শূন্য হয় না। ভাজক কখনোই শূন্য হতে পারে না। তার মানে আমি যদি 12কে 12 ভাগ 0, 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না। ঠিক আছে, এই 0 দিয়ে কোনো কিছুকে 12কে ভাগ করা যায় না, এই জন্য ভাজক কখনোই শূন্য হতে পারে না। ঠিক আছে, এটা তোমাদের একটা মৌলিক আলোচনার মধ্যেকার একটি অংশ, এগুলি মনে রাখতে হবে। এরপর ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল 1 হয়। ভাজ্য আর ভাজক যদি সমান হয়, যেমন মনে করো ভাজ্য আছে আমাদের কত 7, ভাজকও আছে 7, ভাজ্য আছে 7 আর ভাজকও 7, 7 দিয়ে 7কে ভাগ করো, 7-এর ঘরের নামটা বলো 7 একে 7, 7 একে 7। অথবা যদি বলি 7 ভাগ 7, তাহলে আমরা এটা তো ভাজক, লাস্টেরটাই 7-এর ঘরের নামটা পড়বো, নামটা পড়তে পড়তে যখন এসে এটাকে স্পর্শ করবো তখনই আমাদের ফল পেয়ে যাব। তার মানে 7 একে 7, মানে প্রথমেই পেয়ে গেলাম একে 7, আমরা স্পর্শ করে ফেললাম। যদি এখানে আমাদের 14 থাকতো তাহলে 7 একে 7, 7 দুগুণে 14 মানে 2, 7 2-এ 14, তাহলে আমাদের 14কে স্পর্শ করলাম কততে এসে 2-এ এসে। যদি আমাদের এখানে 49 থাকতো তাহলে 7 7-এ 49, তাই না? তাহলে এখানে 7 বারে আমরা গিয়ে এখানে 49কে স্পর্শ করলাম, অতএব আমাদের ভাগফল হতো 49। ঠিক আছে, আমরা তাহলে কার দ্বারা আমরা ভাগ করছি, কার গুণের নামটা পড়ছি আমরা 49-এর না 7-এর নামটাই কিন্তু আমরা পড়ে আসতেছি। তাহলে যার দ্বারা আমরা এখানে ভাগ নামটা পড়ে যার দ্বারা কাজ করে আমরা 49কে স্পর্শ করলাম, তাহলে এই যার দ্বারা এটি হলো আমাদের কি ভাজক। ঠিক আছে, তাহলে ভাজক কাকে বলে সেটা তোমরা অবশ্যই ক্লিয়ার হয়ে গেলে, ভাজ্য কাকে বলে সেটাও ক্লিয়ার হলে, ভাগফল কী এবং ভাগশেষ কী সবগুলি আশা করি তোমাদের একেবারে পুরোপুরি বোঝাতে সক্ষম হয়েছি আমার বিশ্বাস। এরপর দেখো আবারও যেটা বলছিলাম, ভাজ্য এবং ভাজক সমান হলে 7কে 7 দ্বারা ভাগ দিলে 1, অর্থাৎ ভাজ্য এবং ভাজক দুটি সমান হলে ভাগফল হয় 1-এর সমান। একইভাবে ভাগশেষ অবশ্যই ভাজক অপেক্ষা ছোট হয়, এটাও কিন্তু একটা তোমাদের মৌলিক বিষয়।
ভাগশেষটা কখনোই তোমাদের ভাজকের চেয়ে বড় হবে না। যেমন দেখি আমরা হয় কি না, মনে করি 20কে 3 দ্বারা ভাগ করব, 3 দিয়ে ভাগ করে যদি 3-এর ঘরের নামটা পড়তে থাকি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6-এ 18, 3 7-এ 21, 3 7-এ 21 বেশি হয়ে যায় আমার 20 অথবা 20-এর কম, নিকটবর্তী সবচেয়ে কম সংখ্যাটা, নিকটবর্তী কম সংখ্যা, কম বলতে তো 3 5 15 আছে, আবার 3 6 18, মানে 20-এর কাছাকাছি কম যেটা, তাহলে 6, তাহলে 3 6 18, তাহলে 20 থেকে 18 বিয়োগ করলে থাকে 2। তাহলে এই যে আমাদের ভাগশেষটা, এটা কি আমাদের ভাগশেষ না? এই ভাগশেষটা কি দেখো, ভাজকের চেয়ে তাহলে 3 বড় না 2 বড়? 2-এর চেয়ে 3টা বড় না? অর্থাৎ এই যে আমাদের ভাজক, তাহলে এটা হলো ভাজক, ভাজক ইজ গ্রেটার দেন ভাগশেষ। তাহলে কি ভাজকটা ভাগশেষের চেয়ে অবশ্যই বড় হয়। আচ্ছা, বড় হয় কিনা অন্য সংখ্যা দিয়ে দেখি। যদি আমাদের এখানে 21 থাকতো, 21 থাকলে তো 3 7-এ 21 মিলেই যেত, তখন তার ভাগশেষ কিছুই থাকতো না। যদি এখানে 22 থাকতো, মনে করে এখানে যদি 22 থাকতো, তাহলে 3 7-এ 21, আবার ভাগশেষ থাকতো কত? 1। 3 7-এ 21 দিয়ে 1 ভাগশেষ থাকতো, সেটাও তো 1, আবার ওই 3-এর চেয়ে ছোট হয়ে গেল। যদি এখানে 22 না থেকে 23 থাকতো, 3 7-এ 21 ভাগশেষ 2। যদি এখানে 23 না থেকে 24 থাকতো, তাহলে আবার কত হতো? 3 8-এ 24 মিলে যেত, তার মানে আবার ভাগশেষ 0। তার মানে কি আমাদের দেখা গেল যে 3-এর চেয়ে অবশ্যই ভাগশেষটা ছোট থাকবে। তাহলে 3-এর চেয়ে ছোট কি? 2 1 অথবা 0। হয় ভাগশেষ কিছুই থাকবে না, আর না হলে 1 থাকবে, আর না হলে 2 থাকবে। আবার কোনো সংখ্যাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে তার ভাগশেষটা কত হবে? হয় 4 3 2 1 অথবা 0, কিন্তু 5-এর সমান হতে পারে না। 5-এর সমান হলে তখন তো আরও একবার বেশি আমাদের যাবে, ভাগফলটা 1 বেড়ে যাবে। ক্লিয়ার? তাহলে ভাগ সম্পর্কে আমরা আরও অনেক কিছুই জানতে পারলাম। ভাগশেষ অবশ্যই ভাজক অপেক্ষা ছোট হয়, এটাও কিন্তু আমাদের একটা মৌলিক আলোচনার একটি অংশ। এবার 11 নম্বর দেখো, ভাগ হলো গুণের বিপরীত প্রক্রিয়া। আমি কিন্তু গতদিন একবারে শুরুতেই এটা বলে আসছি। ভাগটা কি আসলে গুণের একটি বিপরীত প্রক্রিয়া, মানে গুণ করে আমরা সংখ্যা হয় বৃদ্ধি, আর গুণ করলে কোনো একটি সংখ্যাকে অপর সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটা বেড়ে যায়, আর কোনো একটি সংখ্যা দ্বারা অন্য একটি সংখ্যাকে ভাগ করলে ভাগফলটা কমে যায়। তাহলে গুণ করলে সংখ্যাটা বেড়ে যায়। যেমন মনে করো 5-কে 4 দ্বারা যদি গুণ করি, 4 5 20, তাহলে 5-কে 4 দ্বারা গুণ করলে সংখ্যাটা, গুণফলটা কী হলো? 4 আর 5 2-এর চেয়েই বেশি হয়ে গেল, 2টার চেয়েই বেশি হয়ে গেল। আবার যদি আমরা ভাগ করি, বা এখানে 5-কে না দিয়ে মনে করি 8-কে 4 দ্বারা গুণ করলে 4 এটা কত? 32। আবার এই 8-কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, তাহলে কত হয়? 4 দুগুণে 8, অর্থাৎ 2। দেখো গুণ করাতে আমাদের সংখ্যাটা কত বেড়ে গেছে, আর ভাগ করাতে সংখ্যাটা কত কমে গেছে, একেবারে টোটালি বিপরীতমুখী। গুণের মাধ্যমে আমাদের উপরের দিকে ওঠে, সংখ্যাটা অনেক বেড়ে যায়, আর ভাগের মাধ্যমে সংখ্যাটা অনেক নিচে নেমে আসে। এটি সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়া। তাহলে এগুলো আমাদের মৌলিক আলোচনা। আর আমি একটা কথা তোমাদেরকে বলি, যখন আমি এই মৌলিক আলোচনার কথাগুলো, এই ক্লাসগুলো করি, তখন তোমরা অবশ্যই এখানে দাগাদাগি বা যা যা লিখি তোমরা পারলে এগুলি সবই লিখে রাখলে তোমাদের হবে কি, এগুলির যে আমি একটি করে উদাহরণ হিসেবে এখানে তোমাদের আলোচনা করলাম, যা যা লিখলাম, সেগুলো তোমাদের বুঝতে সহজ হবে। পরবর্তীতে এক দুইবার তোমরা ভিডিওটাকে টেনে তোমরা দেখে এগুলিকে লিখে ফেললে তোমাদের জন্য অনেক উপকার হবে। ঠিক আছে? তাহলে তোমরা এই ফুল পেজটাকে তোমরা করে রাখো, আমার বোর্ডে সম্পূর্ণগুলো তোমরা তুলে রাখো। এখন আমি ভাগ সম্পর্কে বেশ কিছু আলোচনা, মৌলিক আলোচনা মোটামুটি এগুলোই যথেষ্ট। তোমাদের ক্লাস 3 এর জন্য আরও অনেক কিছু আছে, সেগুলো আমি আপাতত করতে চাচ্ছি না, কিন্তু এরপর আমাদের আরও কিছু আছে। বিভাজ্য সম্পর্কে বেশ কিছু আছে। যদি নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে আমাদের ভাগের একটি সূত্র আছে, সেই সূত্রটা তোমাদেরকে শেখাবো।
বিভাজ্যতা সম্পর্কে এখানে তোমাদের ক্লাস 3-তে তেমন কোনো আলোচনা করার নেই, এজন্য আমি এখানে আপাতত আলোচনাগুলো করতে যাচ্ছি না। আমাদের অঙ্ক করতে গিয়ে যদি সেখানে পাই তবে আলোচনা করব। যেটা তোমরা একটা ক্লাস উপরে উঠলে ক্লাস 4-এ গিয়ে তখন তোমরা অনেক কিছু, আমি বইটা একটু চেক করে দেখলাম এখানে আছে কি না, তোমরা ক্লাস 4-এ গেলে এটাকে ডিটেইল পাবে। তবে আমি সামান্য একটু আলোচনা করি, 2 মিনিটের আলোচনা শুধুমাত্র, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। কারণ আমাদের ওই প্রশ্নের অঙ্ক যেগুলো আছে, তোমাদের এখানে প্রশ্নের অঙ্ক আছে ভাগের চ্যাপ্টার, আমরা নর্মাল ভাগ যেগুলো আছে এগুলো করার পর যখন প্রশ্নের অঙ্ক যাব তখন আমাদের ওইটা একটু হলেও কাজে লাগবে। এই জন্য আমি জাস্ট 2 মিনিটে একটা সংক্ষিপ্তভাবে আলোচনা একটু করি। দেখো, সেটা হলো আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল। এই ভাজ্য, ভাজক এবং ভাগফল এই তিনজনের মধ্যে একটি সম্পর্ক, এই তিনটি জিনিসের মধ্যে একটি সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হলো ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল। আবার আরেকটা বলতে পারি, ভাজকেরও একটা, ভাজক সমান সমান কী হবে তাহলে? দেখো, ভাজক সমান সমান কি? আগে ভাজক না দিয়ে আগে আমি ভাগফলটা দিই। ভাগফল সমান সমান ভাজক ভাগ ভাজ্য ভাগ ভাজক, ঠিক আছে? আর ভাজক সমান সমান ভাজ্য ভাগ ভাগফল। এই তিনটি সম্পর্ক কখন? এই সম্পর্ক তিনটি হলো যদি কোনো একটি অঙ্ক আমরা ভাগ করতে গিয়ে যদি লাস্টে কোনো ভাগশেষ না থাকে, সংখ্যায় যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আর যদি ভাগশেষ থেকে যায় সেক্ষেত্রে কিন্তু এই সূত্র না, তখন কিন্তু আমাদের একটু সূত্রটার একটু ভিন্নতা আছে, সেই সূত্রটা আমরা পরে দেবো। কারণ ওইটা নিয়ে তোমাদের এখানে আলোচনা করা নেই, তবে এই জাতীয় অঙ্ক তোমরা হয়তো বা পাবে। এই জন্য এখানে আমি দিলাম ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল, আর ভাগফল সমান সমান ভাজ্য ভাগ ভাজক, আর ভাজক সমান সমান ভাজ্য ভাগ ভাগফল। এটাকে আমি একটু উদাহরণ দিয়েও বুঝিয়ে দিই। যেমন এই আগে আমি 2 নম্বর উদাহরণটা দেখাই। যেমন দেখো, 7 দিয়ে আমি 21কে ভাগ করলাম, তাহলে 3 7 21, তাই না? এখানে আমাদের ভাজক কোনটা? 3 না? আর ভাগফল কত? ভাজক হলো 7, ভাগফল 3, আর ভাজ্য 21। তাহলে এখানে আমাদের দেখো ভাগফল সমান সমান কত? এই ভাগফল সমান সমান এখানে যদি আমি লিখি, দেখো ভাগফলে এখানে ভাজ্য কত দেওয়া আছে? 21, তাই না? 21 ভাগ ভাজক, ভাজক কত? 7। দেখো 21কে 7 দিয়ে ভাগ করে আমরা কত পাইছিলাম? এখানে 3 পাইছি না? তাহলে আমাদের এই অংশটা হয়ে গেল। দেখো ভাগফলটা যে আমরা 3 পাইছি কি করে? ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে ভাজ্য ভাগ ভাগফল সমান সমান ভাজক সমান সমান ভাগফল। একইভাবে দেখো আমরা যদি অন্যটা করি, এখন আবার এখানে দেখাই ভাজ্য কত দেওয়া আছে? ভাজ্য তো সেই 21ই, আর ভাজক কত? ভাজক হলো 7 গুণ ভাগফল কত? 3। দেখো 3 আর 7 গুণ করলে কত হয়? 3 7 21, 21 মিলে গেছে না? তাহলে এই অংশ আমাদের আরেকটা পার্ট আমরা বোঝাতে পারলাম কি? এখানে দেখো ভাজ্য হলো 21, এই যে 21 এটা হলো ভাজ্য, আর ভাজক কত? 7, ভাগফল কত? 3। এই 7 আর 3 গুণ করলে আমাদের 21 পেয়ে গেলাম। আবার নিচেরটা দেখো, নিচেরটাকেও আমরা লিখতে পারি ভাজক কত? এখানে ভাজক হলো 7 সমান সমান ভাজ্য কত? 21 ভাগফল কত? 3। দেখো 21কে 3 দিয়ে ভাগ করলে 7 হয় না? 3-এর ঘরের নামটা পড়ো। 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21। তাহলে 3 7 21, তাহলে আমাদের 3-এর ঘরের নামটা বললে 7 আসে। তাহলে ভাজকটা কত? 7। এই যে আমাদের মিলে গেল। তাহলে দেখো আমাদের এই যে একটি সংখ্যা দিয়ে একটি ভাগ অঙ্ক করলাম, এটা দিয়ে কিন্তু আমাদের সবগুলোকেই বোঝানো সম্ভব।
তা যাই হোক, এটা আমরা পরবর্তীতে এখন তোমাদের আপাতত এগুলো দরকার নেই, তোমাদের পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ক্লাস 4-এ যখন উঠবে তখন তোমরা আরেকটু ডিটেইল জানবে। আমার 4-এরও ভাগ সম্পর্কে লেকচার আছে আমার বইতে। তোমরা আরও বেশি বিস্তারিত যদি জানতে চাও সেক্ষেত্রে 4-এর তোমরা ভাগের প্রথম ক্লাসটি যেটা ছিল, কত নাম্বার লেকচার আমার এই মুহূর্তে মনে নাই, দেখি তারপর বলে দিই। ক্লাস 4-এ ভাগের প্রথম আলোচনা ছিল আমাদের 52 নম্বর লেকচার। তাহলে 52 নম্বর লেকচারটা তোমরা দেখলে ক্লাস 4-এর, সেখান থেকে ভাগ সম্পর্কে আরও অনেক কিছুই জানতে পারবে। আমি হয়তো আরও অনেক কিছু, এটা এখানে তোমাদেরকে যেটুকু দেখালাম সে তার চেয়ে আরও বেশি আছে, তবে দরকার নেই, জানতে পারবে, কিন্তু আমি মনে করি দরকার নেই। এ কারণেই যে তোমাদের যেটুকু দরকার তোমরা ওটুকুই শিখো, এর চেয়ে বেশি দরকার নেই। এখন আমরা তোমাদেরকে এই বইয়ের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এখন বইয়ের অঙ্ক আজকে আমি তেমন আলোচনা করব না। কিসের জন্য? তোমাদের ভাগ অঙ্কগুলো একেবারে আমি শুধু মৌলিক আলোচনাই করলাম, দুই একটি অঙ্ক যদি না দেখাই দিই তোমাদের মনে হয়তো বা একটু কষ্ট থাকতে পারে যে এত কষ্ট করে এতক্ষণ আমি ক্লাসটা দেখলাম, ভিডিওটা দেখলাম, দুই একটি অঙ্ক অন্তপক্ষে স্যার একটু করে দিল না। এই জন্য আমি খুব বেশি না, একেবারেই সামান্য 2-3টা অঙ্ক তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি এগুলি সব মুছে দিয়ে আমি তোমাদেরকে খুব শর্টকাট কয়েকটি অঙ্ক একটু দেখিয়ে দিই, যদিও তোমরা পারবে সেগুলি, কারণ ক্লাস 2-তে সেগুলি করে আসছো। তা ঠিক আছে, এটাকে আমি টোটাল বোর্ডটাকে কিন্তু এখন ক্লিন করে ফেলবো। দেখো, তোমাদের বইয়ের একদম প্রথম 61 পৃষ্ঠায় একটি অঙ্ক দেওয়া আছে, কিন্তু সেটি প্রশ্নের অঙ্ক। আমি প্রশ্নের অঙ্ক দিয়ে তোমাদেরকে শুরু করতে চাচ্ছি না, কারণ প্রথম লেকচারে যদি আমি প্রশ্নের অঙ্ক দিয়ে শুরু করি সেটা কিন্তু তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমি নর্মাল যে ভাগগুলো আছে, একবারে সাধারণ ভাগগুলো, সেগুলো দিয়ে একটি করি। 62 পৃষ্ঠায় দেখো, 62 পৃষ্ঠায় এখানে 1 নম্বর অঙ্ক, 62 পৃষ্ঠা, এখানে 1 নম্বরে অঙ্কটা দেওয়া আছে কি, 14 ভাগ 2 সমান সমান কত হবে। এই তো, তাহলে এখানে আমরা এক মুখেই শুধু আমরা করে ফেলবো। এখানে কিন্তু আর আমাদের কোনো রাফ বা কোনো কিছু দেখানো দরকার নাই, কারণ 2-এর ঘরের নামটা জানি আমরা। 2-এর ঘরের নামটার পরও 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14। আমরা 2-এর ঘরের নামটা পড়তে পড়তে কততে গিয়ে আমরা 14কে স্পর্শ করলাম, 7 দুগুণে 14, মানে 7-এ গিয়ে আমরা কিন্তু 14কে স্পর্শ করছি, তাই না? তাহলে 7 দুগুণে 14, তাহলে এখানে উত্তর ভাগফল 7। এই তো, তাহলে এইগুলি অঙ্ক কি খুব কঠিন? একেবারেই সহজ। ঠিক একইভাবে দেখো 2 নম্বর অঙ্কটা আমাদের কী দেওয়া আছে, 40 ভাগ 5। 5-এর ঘরের নামটা পড়ো তোমরা। 5 থেকে 5, 5 দুগুণে 10, 3 5 15, এরকম করে গুনতে যাও, গুনতে 5 8 40, মানে 8-এ গিয়ে আমরা 40কে স্পর্শ করলাম, তার মানে 5 8 40। তাহলে সুতরাং নির্ণয় ভাগফল 8, নির্ণয় ভাগফল 8, এটি অ্যান্সার। 3 নম্বর অঙ্কটা দেখো, এখানে কি দেওয়া আছে, 42 ভাগ 7, 42 ভাগ 7। তোমরা 7-এর ঘরের নামটা পড়বে। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, মানে 6-এ গিয়ে আমরা 42কে স্পর্শ করলাম, মানে 6 7 42, তাই না? তাহলে উত্তর নির্ণয় ভাগফল 6। এবার আসি আমরা 4 নাম্বারটা দেখো, 4-এ কি দেওয়া আছে, 18 ভাগ 3। তাহলে 3-এর ঘরের নামটা পড়ো, 3 6 18, 6। উত্তর 6। আমি একটু তাড়াতাড়ি করতেছি, এই পৃষ্ঠায় অঙ্ক 80 আর 2-3টি, আমি এই পৃষ্ঠার অঙ্ক সবগুলোকে শেষ করে দিতে চাই, একবারে শেষ করে দিয়ে যাই, ঠিক আছে? আমরা আগামী ক্লাস থেকে আমরা পরবর্তী পৃষ্ঠার অঙ্ক থেকে শুরু করব। ঠিক একইভাবে দেখো 5 নম্বর অঙ্কটা এখানে কী দেওয়া আছে, 36 ভাগ 6। তাহলে 6-এর ঘরের নামটা পড়ো, 6 6 36, তার মানে এখানে 6। তাহলে উত্তর 6।
6 6 নম্বরে কি দেওয়া আছে আমাদের 63/9। 9 ঘরের নামটা বলো। 5 নং 45, 6 নং 54, 7 নং 63, তার মানে 7। উত্তর নির্ণয় ভাগফল 7। খুব কঠিন? একেবারেই সহজ অঙ্ক, ঠিক আছে। ঠিক একইভাবে দেখো একদম নিচে এখানে দেওয়া আছে 0/2। শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ করলে তার মান 0ই হয়। শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা 2 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করো, আর 10 দিয়ে ভাগ করো না কেন, যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলেও আমাদের শূন্যকে যে কোনো জিনিস দিয়ে ভাগ করলে সেটার মান 0ই হবে। ঠিক একইভাবে কোনো একটি সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলে, কোনো একটি সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলে তার মান ওই সংখ্যাটি হবে। 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাই হয়, 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলেও ওই সংখ্যাই হয়। এটা কিন্তু আমাদের গুণ আর ভাগের ক্ষেত্রেও ওই একের দ্বারা আর আমাদের কোনো ডিফারেন্স এখানে পেলাম না। সবসময় আমরা বলছি গুণ এবং ভাগ বিপরীত, কিন্তু গুণ করলে মান বৃদ্ধি পায়, ভাগ করলে মান হ্রাস পায় বা কমে যায়। কিন্তু 1 দিয়ে কোনো একটি সংখ্যাকে গুণ করলেও যা হয়, 1 দিয়ে ওই সংখ্যাকে ভাগ করলেও তাই হয়। এই ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু যেখানে যে কয়েকটি মৌলিক আলোচনা, কয়েকটি টপিক্স লিখে দিয়েছিলাম, সেই কটার মধ্যে আরেকটা তোমরা লিখে রাখতে পারো। আমি কিন্তু এখানে লিখি নাই, কিন্তু তোমরা ওইটাকেও লিখে রাখো। 1 দিয়ে কোনো একটি সংখ্যাকে গুণ করলে বা ভাগ করলে মান একই হয়। এক্ষেত্রে গুণ আর ভাগ কোনো বিপরীত প্রক্রিয়া নয়। এই কথাটা তোমরা বলে দিতে পারো বা লিখে রাখতে পারো। আরেকবার বলি, অথবা ওইটাকে আমি যা বললাম ওইটাকে তোমরা সুন্দর করে টেনে আরেকবার শুনে ওইরকম করতে পারো। মানে 1 দিয়ে কোনো একটি সংখ্যাকে গুণ বা ভাগ করলে মান একই হয়, মানে যে মানকে ভাগ করবো বা গুণ করবো ওই মানটি হয়। এক্ষেত্রে গুণ আর ভাগ কোনো বিপরীত প্রক্রিয়া কার্যকরী নয়। তা ঠিক আছে, এখন দেখো তাহলে একদম নিচে এখানে দেখো 4-এ ভাগ করি। এখানে 4 নাম্বারের 1 এখানে দেওয়া আছে 0/2। তাহলে 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে, 2 দিয়ে বা যে কোনো সংখ্যা দ্বারা 0কে ভাগ করলে তার মান 0 হয়। এটা একটা আমরা আলোচনা পেয়ে গেলাম। 2 নম্বরে আবার এখানে আছে 18/1। তাহলে আমি বলছি 18 বা কোনো একটি সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে তার মান ওই 18ই হবে। যে সংখ্যাই থাকুক, তাকে 1 দ্বারা 1 কোটি হোক না কেন, তাকে 1 দ্বারা ভাগ করলে 1 কোটি হবে। ঠিক আছে, একইভাবে দেখো 3 নম্বরটা এখানে আছে কি 0/9। শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে তার মান 0ই হবে। শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলেও 0, শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলেও 0। এখানে একের ক্ষেত্রেও যেরকম, শূন্যর ক্ষেত্রেও কিন্তু তাই। শূন্যকে যে কোনো একটি সংখ্যা দ্বারা যদি গুণ করি তার মান 0 হয়, আবার শূন্যকে কোনো একটি সংখ্যা দ্বারা ভাগ করলেও তার মান 0 হয়। আবার কোনো একটি সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলেও তার মান ওই সংখ্যাটি হবে, আবার কোনো একটি সংখ্যাকে 1 দিয়ে গুণ করলেও তার মান ওই সংখ্যাটি হবে। তাহলে গুণ এবং ভাগের মধ্যে যে বিপরীত প্রক্রিয়া পরিলক্ষিত হয়, সেই বিপরীত প্রক্রিয়াটা 0 এবং 1-এর ক্ষেত্রে পরিলক্ষিত হয় না। তার মানে শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে 0, আবার শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে তার মান 0। তার মানে একই হলো। ঠিক সেম পজিশন আমাদের 1-এর ক্ষেত্রেও। 1 দিয়ে কোনো একটি সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যাই হয়, আবার 1 দিয়ে কোনো একটি সংখ্যাকে গুণ করলেও ওই সংখ্যাই হয়। এক্ষেত্রে কিন্তু কোনো বিপরীত প্রক্রিয়া পরিলক্ষিত হলো না। তাহলে এগুলি কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে থাকতে পারে। এগুলি কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি খুব শর্ট আলোচনা। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো তোমাদের আজকে রইল। আজকে তোমাদের বইয়ের 61 এবং 62 পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল, 61 পৃষ্ঠা এবং 62 পৃষ্ঠার কোনো অঙ্ক নাই, 62 পৃষ্ঠার যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো সবগুলোই সমাধান করে দিলাম। আর ভাগ সম্পর্কিত মৌলিক আলোচনাগুলো তোমাদের সাথে আমি শেষ করলাম। আগামী ক্লাসে তোমাদের সাথে ভাগ নিয়ে বা ভাগের অঙ্কগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে, এবং বেশ কিছু অঙ্ক আমি দ্রুত শেষ করব, কারণ তোমাদের সামনেই বার্ষিক পরীক্ষা। এজন্য আমি তোমাদের ফুল বইটি অল্প সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব সমাধান করব। তোমরা আমাদের সাথেই থেকো, আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে, এবং তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার সাথেই এই ক্লাসগুলোকে শেয়ার করবে। এবং একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।